ব্যবসায়ী মানুষ, আমি রাজনীতিবিদ নয়। তবে একটা কথা বলার অপেক্ষা রাখে না যে বিগত স্বৈরাচারী সময়ে, যেমন 15 বছর আগে আমাদের দেশটা যেভাবে পরিচালিত হয়েছিল, তারা তো প্রখ্যাত রাজনীতিবিদ। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কি আসলো যে বিনা ভোটে তারা কোনো ভোট ছাড়া তারা দিনের ভোট রাতে বা ভোট না করে গণমানুষের বিরুদ্ধে আইন শৃঙ্খলাকে কোনো মানুষের কথা না শুনে না বলে তারা নিজেরা মানে আইন প্রয়োগকারী সংস্থার ছত্র ছায়ায়, মানে সাধারণ পুলিশ টুলিশ তো করেছেই, বিডিআরও পাহারা দিছে সেনাবাহিনীর তকমা দিয়ে। যে সেনাবাহিনী নামছে, সেনাবাহিনী আসলে এই অবৈধ প্রত্যেকটা বাহিনী অবৈধ, তারা পাহারা দিয়ে তাদেরকে বিনা ভোটে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ ফলস সংখ্যাগরিষ্ঠ নামে রাজনীতি করে আজকে আমাদের দেশের যে অবস্থা, আপনারা ছাত্র জনতার আন্দোলন দেখেছেন যে গণমানুষের বিস্ফোরণ কিভাবে হয়েছে, হাজার হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে তারপরে এখন আমাদের বাক স্বাধীনতা এসছে। তার মানে গণতান্ত্রিক পরিবেশ, বিগত হাজার হাজার লোকের আত্মত্যাগ, এটার প্রতিফলন ঘটবে কিনা আমরা সন্দেহে আছি এই জন্যে আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেব, তিনিও স্বৈরাচারী বা খুনি সরকারের অত্যাচারের শিকারের একজন ব্যক্তি, কিন্তু সেই হিসাবে উনি, আমার মনে হয় ওনার মতো একজন লোক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সঠিক। তারপরে কিছু কিছু কতিপয় উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। আমরা আসলে কতিপয় কয়েকজন উপদেষ্টার আসলে আমাদের গণতন্ত্র, মানুষের মানবাধিকার এবং মানুষের কথা বলার অধিকার আমরা আদৌ ফিরে পাবো কিনা সন্দেহ আছে। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি যেহেতু অভিজ্ঞ এবং আপনি সারা বাংলাদেশের মানুষের পাশে কিন্তু দাঁড়ান, সেটা আমি জানি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার কিন্তু পরবর্তীকালীন গভর্নমেন্ট আমাদের অনেক আশার প্রতিফলন, কিন্তু এখানে ওনারা যেটুকু করেছেন, ওনারা কিছু কমিটি করেছেন, সেটা এখনো রিপোর্ট, একটা কথা বলার অপেক্ষা রাখে না যে আসলে যেখানে যেই কাজটা তাদের একদিনের এক সপ্তাহের, সেই কাজটা মাসের পর, সেটার কারণ হলো গম ফম আনাগর ইত্যাদি ইত্যাদি। তারপরে কে এই বিপদ ডেকে আনে? তো সেই জিনিসটার থেকে আমরা প্রতিফলন, যে ভুয়া মামলা, এই ভুয়া মামলাগুলি এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল। আজকে অন্যায় ভাবে যারা যে কাজগুলি, চুক্তিপত্র বলেন বা নিয়োগ বলেন, টেন্ডার বলেন, যেগুলি বলেন, সেগুলি অন্যায্য কাজ কারবার করেছে লুটপাটের জন্য। সেগুলি তারা কারা নিচ্ছে? দলীয় লোকদেরকেই কিন্তু আপনার ব্যাংক দিচ্ছে, এবং সেই ব্যাংকগুলি আবার তারা সিন্ডিকেট করে টাকাগুলো নিয়ে নেয়। তো সুতরাং তারা তো, আপনারা তো জানেন যে, আমি তো নাম বলা উচিত, টাকার লুটপাটের কমিশনের বাণিজ্যের জন্য সৃষ্টি করে শেষ পর্যন্ত কি করলো, যে বাংলাদেশে যে টেলিভিশন প্রাইভেট এবং সরকারি, তাদেরকে বাধ্য করলো যে আমাদের এই গণজাগরণ, মানুষের বাচ্চাধীনতা। সুতরাং এই সময় আমরা মনে করি যে আমরা বাংলাদেশের প্রবাসীদের দিক তাকালে আমাদের টেলিভিশনটা যেন পুরো ইউরোপে দেখা যায় এবং এশিয়াতে দেখা যায়। সেই জন্য আমাদের আন্তর্জাতিক স্যাটেলাইটে আমাদের যাইতে হবে আগের মতো, কারণ এটাতে আমাদের পারপাস সার্ভ করছে না, এবং এটা লস প্রজেক্ট একটা গভর্নমেন্ট মানে এটা সালমানের প্রমাণের পরে বোকা বানায় যে না উন্নয়ন, আমাদেরকে বোকা বানায় উন্নয়ন, নাম উন্নয়ন, কাম হইল কমিশন মানে 80% তো আমার নিচে নিয়ে। আমি 42 বছর ধরে আমি প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করি। বাংলাদেশের এমন কোনো ইয়ে নাই ডিপার্টমেন্ট আমি না জানি। আসলে ইসকন এটার নামও আমরা আগে শুনি নাই, ইদানিং কালে আমরা শুনতে পাচ্ছি। তো
প্রত্যেক মানুষই মানুষের 3.5 হাত, একটা কথা আছে। আজকে ইসকনের কথা বলে, ইসকন হলো যে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্রেরই একটা কোনো একটা একটা গ্রুপ, যে কোনো দেশের অন্যায্য কর্মকাণ্ড এবং তাদেরকে দাবিয়ে রাখতে হইলে অন্যায্য মানে দ্যাট ইজ বিভেদ সৃষ্টি করার জন্য একটা দল, সেটা হলো আপনার লুটেরা গভর্নমেন্ট যারা চলে গেছে তাদেরকে তারা বর্তমান আমাদের কেয়ারটেকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন কাজে হয়রানি করার জন্য এটা করা হচ্ছে। দেখুন প্রথম থেকেই তারা বিভিন্ন ভাবে আন্দোলন, ওই যে মানে আপনার আনসার বলেন, ডাক্তার বলেন, বিভিন্ন দিকে আন্দোলনের নামে হয়রান করছে, এবং ইসকনও তার মধ্যে একটা। ইসকন যে বিদেশে আমাদের ভারতে সবসময় তাদের মিডিয়ায় আমাদেরকে বলে যে বাংলাদেশকে সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে, আসলে টোটালটা ভুয়া। এটা হলো আমাদের দেশে হিন্দু মতের যারা রয়েছে তারা এই দেশের নাগরিক, তাদেরকে আরো ক্ষতি করা এটা বলে। আসলে হিন্দুদের বা আমাদের সংখ্যালঘুদের উপরে কোনো অন্যায্য কোনো কাজ হয় নাই এবং কোনো ক্ষতিগ্রস্ত করা হয় নাই। এটা একটা ভ্রান্ত ধারণা আওয়ামী লীগের ইন্ডিয়া উপর থেকে, আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র। ইসকন তার মধ্যে এটা মনে হয় এটা বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানে যে ইসকন বাংলাদেশে আপনার বর্তমান গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উৎসাহিত করার জন্য এই কাজগুলি করা হচ্ছে। সকল দলের যে রাজনীতি এবং নির্বাচন বর্তমান সময়ে আপনারা যারা রাজনীতি করছে তাদের অবস্থানটা কোথায়? একটি নির্বাচিত সরকার এসে রাষ্ট্র পরিচালনা করছে, এখানে কি রাজনীতিবিদদের ব্যর্থতা হয়? এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি যদি আমাকে বলেন আমি রাজনীতিবিদ, আসলে আমি রাজনীতিবিদ নয়, আমি একজন ব্যবসায়ী। আগের থেকে আজকে 42 বছর ধরেই আমি আছি। যদিও বিগত স্বৈরাচারী বা খনিজ সরকারের সময় আমাকে বিভিন্ন সময় দেখেছিল, আমার মনে হয় আমি একমাত্র লোক যে সেই ডাকে সাড়া দেবে। প্রধানমন্ত্রী আমাকে ডাকে, সেই ডাকে আমি সাড়া দিই, এটা আমার মতো আমি খোদা তালায় আমাকে রাখছে আর কি। আমি জানতাম যেটা অন্যায্য কাজ করতাম। তো এইখানে এইখানে যে কথাটা বলছেন আপনি, রাজনীতি রাজনীতি আমরা করি না, তবে ইদানিং কালে আমাদের যে রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, রাজনৈতিক যে পরিবেশ, আমরা শুধু পরিবেশ তৈরি করি। কে তৈরি করবে? অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট। কি তৈরি করবে? যে আর যেন কখনো দিনের ভোট রাত্রে, রাত্রে ভোট দিনে, বা যেভাবেই হোক মানুষের ভোট যেন কেউ কেড়ে নিতে না পারে, সেটাকে তৈরি করার জন্য কিন্তু আমাদের অন্তর্বর্তী গভর্নমেন্ট। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওনাদের যে কর্মকাণ্ড দেখছি, কিন্তু কতিপয় লোক কিন্তু এখনো আমাদের পছন্দের বাইরে বা দেশের পছন্দের বাইরে। কিছু কিছু উপদেষ্টা রয়েছেন কতিপয়, তারা হয়তোবা আওয়ামী পৃষ্ঠপোষকতার নজির আছে বলে আমাদের ধারণা, জানি না কি হয়। আমরা ব্যর্থ হব কিনা সেটাও এই মুহূর্তে বলা যায় না। তবে ইউনূস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আপনি ব্যবসায়িক ভাবে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন এইটা একটু আমি দেখেন, আমি আমি একটা গণমাধ্যম, আপনারা জানেন, একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, 5টার মধ্যে ওইটা একটা। কোনো কোনো সময় সাংবাদিকদের উপরে সত্য কথা বলাতে ডিজিএফআই আমাদের উপরে কেঁদেছিল। তো ডিজিএফআই তখন কয়েকবার বৈঠকে আমি কয়েকটা সাংবাদিককে বাদ দেওয়ার পিছনে রিকোয়েস্ট করার পরেও আমি তা করি নাই। না করতে পারার পরে তৎকালীন সময় একজন ব্রিগেডিয়ার মানে মোবাইল কোর্টের নামে এসে সমস্ত মালপত্র নিয়ে গেছে, নিয়ে মিথ্যা মামলা দিছে। তার মানে এটা হইলো আমাকে একটা শায়েস্তা করেছিল। তো যে কথাটা বললেন, আমি ক্ষতির শিকার হয়েছে কিনা, আসলে শিকার হয়েছে। এখন আমাকে খোদার তালে হয়তো আল্লাহর রহমতে বেঁচে আছি, নাইলে ওই আয়নাঘরের মতো জায়গায় তো আমারও তো যাওয়ার
আমাকে নিতে পারে নাই, আল্লাহ আমাকে রাখছে বাইরে, না তো আমার দর্শক হতে পারত। তবে আমি কখনো রাজনীতি করিনি, তবে রাজনীতির পক্ষে, তবে এরশাদের আমি ভক্ত ছিলাম। এরশাদ সরকার যে ছিল, ওনার সময়ে ওনার উন্নয়নে বিশ্বাসী ছিলাম। আমার এইটু অনেকে মনে করে বোধ আমি এরশাদ এরশাদ হোসেন মাহমুদ এরশাদ সরকারের জাতীয় পার্টির সাথে ছিল, আমি সম্পৃক্ত না। ওনাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম, এটা সারা দেশ জানে, এবং গেল প্রধানমন্ত্রীও জানে, বর্তমানে আগামী দিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ম্যাডামও জানে। তো সুতরাং আমি চাইবো যে আগামী দিনে যারা সরকার গঠন করবেন, তারা যেন গণমানুষের চাহিদার প্রতিফলনের বাইরে না যান। আমরা আমরা ইলেকশন সেটা যদি আমরা আশা করি, তাইলে তাহলে তো সে আওয়ামী লীগই চাই। তারা তো পার্শ্ববর্তী দেশের ছত্র ছায়া দিয়েই কাজ করতো। তাহলে আজকে 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 তো যদি তাই হয়, তাহলে তো সে একই দশা হবে। এই জন্য আমরা পার্শ্ববর্তী দেশের দিকে না তাকিয়ে, তো উপদেষ্টার সাথে আমাদের মত বিনিময় হয়েছে, সেখানে আমরা বলেছি যে এটা থেকে আমাদেরকে অব্যাহতি দিন, আমাদেরকে আমাদের মতো চলতে দিন, গণমানুষের চাহিদার প্রতিফলন আমরা ঘটাবো। তো আমাদের ওনাদের কাছে, আমাদের বর্তমান গভর্নমেন্টের কাছে অনুরোধ হলো, এই বঙ্গবন্ধু স্যাটেলাইট নামক প্রতিষ্ঠান থেকে